আমি মনে করেছি প্রেস মিট করা দরকার। বিষয়টা হচ্ছে আমাদের দেশের সরকার যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 নিয়ে এসেছে, সেই বিলের বিরোধিতা সারা দেশ জুড়ে কংগ্রেস এবং বিরোধী দলগুলো করছে এবং তার সঙ্গে ভারতবর্ষের সমস্ত যারা নিরপেক্ষ মানুষ আছেন সবাই এই বিলের বিরোধিতা করছে। আমিও এই বিলের বিরোধিতা করি এবং আমি এই বিল ফেরত নেওয়ার দাবিও জানাচ্ছি। আমাদের রাজ্য সভাপতি পক্ষ থেকে গত 3 তারিখ এবং 4 তারিখ এই বিলের বিরুদ্ধে মানুষকে জাগ্রত করা এবং প্রতিবাদ জানাবার জন্যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশ পালনও আমরা করছি। তো তার পাশাপাশি আমায় যে প্রশ্নটা আমার মনে হয়েছে সেটা প্রশ্ন রাজ্যবাসীর কাছে তুলে ধরা প্রয়োজন। আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025-এর এই বিলকে নিয়ে সারা দেশ জুড়ে যে তোলপাড় হচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে ঘোষণা করেছিলেন যে আমি 62,000 ইমামকে ওয়াকফ বোর্ডের মাধ্যমে ভাতা দেব এবং সেই ভাতা চালু হয়েছে এবং আমাদের রাজ্যের 62,000 ইমাম ওয়াকফ বোর্ডের মাধ্যমে ভাতা পাচ্ছেন। তো ওয়াকফ বোর্ডের দ্বারা যারা ভাতা পাচ্ছেন, উপকৃত হচ্ছেন আমাদের ইমাম সাহেবরা, আজকে দেশের মধ্যে যে ওয়াকফ বোর্ডের বিলের বিরুদ্ধে যে প্রতিবাদ হচ্ছে, সেখানে আমার আবেদন হচ্ছে রাজ্যের সেই 62,000 ইমাম সাহেবদের কাছে যারা ভাতা নিচ্ছেন, তারা আজকে নীরব কেন? তারা আজকে রাস্তায় দেখা যাচ্ছে না কেন? তাদেরকে আমরা আজকে রাস্তায় দেখতে পাচ্ছি না কেন? আজকে আমার আবেদন হচ্ছে আমাদের রাজ্যের সকল ইমাম সাহেবদের কাছে, সমস্ত জামায়াতে উলামা হিন্দের সদস্যদের কাছ থেকে, বারেলভি শরীফেরকে যারা মানেন তাদের কাছে, যারা আজকে বিভিন্ন ইসলামিক সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা আজকে চাইছেন কি এর প্রতিবাদ হোক, তাদের কাছে আমি আপিল করছি যে আমাদের ইমাম সাহেবের যা সংখ্যা আছে, সরকারের মুখ্যমন্ত্রী নিজে বলেছেন 62,000 ইমামকে আমি ভাতা দিই এবং আমরা নিজে চোখে দেখেছি যে কলকাতার ইনডোর স্টেডিয়ামকে আমাদের ইমাম সাহেবরা গিয়ে ভরাট করেছিলেন। সেই ইমামের সংখ্যা প্রচুর আছে। আজকে সেই ইমাম সাহেবরা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর উপরে চাপ সৃষ্টি করছেন না কেন? যেভাবে তামিলনাড়ুর সরকার ওখানে রেজুলেশন পাস করে বলেছে কি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলকে তারা প্রত্যাহার করছেন এবং সেটাকে নিয়ে ওনারা রেজুলেশন করেছেন কি সুপ্রিম কোর্টে তামিলনাড়ু সরকার ওয়াকফ বিলের বিরুদ্ধে কেস করতে যাচ্ছে। তো সেই সিদ্ধান্ত যদি তামিলনাড়ুর সরকার নিতে পারে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নিতে পারেন, তো আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বুক ফুলিয়ে বলে বেড়ান যে আমি মুসলমানদের তোষণ করি, আর আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ওয়াকফ বোর্ডের পয়সায় ইমাম ভাতার মাধ্যমে মুসলমানদেরকে নিজের ভোট বাক্সে বন্ধ করে রাখার যে এতদিন চেষ্টা করেছেন, সেই মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ওয়াকফ বোর্ডকে রক্ষা করার জন্যে আজকে বিধানসভায় একটা রেজুলেশন পাস করে এই বিলকে প্রত্যাহার করার দাবি জানাচ্ছেন না কেন? আর যেখানে মুখ্যমন্ত্রী মানে চোরকে বাঁচাবার জন্যে, যারা বাংলাকে ধ্বংস করেছে তাদেরকে রক্ষা করার জন্যে জনগণের পয়সা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন, এটা আমরা বারে বারে দেখেছি, তাহলে আজকে ওয়াকফ বোর্ডের বিলের বিরুদ্ধে রাজ্য সরকার রেজুলেশন করে সুপ্রিম কোর্টে মামলা করতে যাচ্ছেন না কেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। এই প্রশ্নগুলো আমি মানুষের কাছে তুলে ধরতে চাইছি এবং আমাদের রাজ্যের সকল ইমাম সাহেবদের কাছে আমি আবেদন করছি, আপনাদের যা সংখ্যা নিয়ে আপনারা ইনডোর স্টেডিয়াম ভরাট করেছিলেন, সেই সংখ্যা নিয়ে আপনারা বিধানসভা ঘেরাও করে মুখ্যমন্ত্রীকে বলুন যে আপনাদের দাবি কি ওয়াকফ বোর্ডের এই অ্যামেন্ডমেন্ট বিলকে বাতিল করার জন্যে বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রী রেজুলেশন নিয়ে প্রস্তাব পাস করুক। এই দাবিটা আপনারা করুন, এটা আমি আপনাদের কাছে দেখতে চাই, রাজ্যবাসী দেখতে চায়।
বলছি যে কংগ্রেসের পক্ষ থেকে কি কোনো আন্দোলন সংগঠিত হচ্ছে? কংগ্রেস তো নিজের পক্ষ থেকে পার্লামেন্টের ভিতরেও লড়াই করছে, পার্লামেন্টের বাইরেও লড়াই করছে। রাজ্যে আমাদের কংগ্রেসের সকল কর্মীরা প্রত্যেকটা জেলাতে প্রতিবাদ মিছিল, প্রতিবাদ সভা আমরা করেছি। গত 3 তারিখ এবং 4 তারিখ আমাদের চলছে। এরপরে আগামী দিনে আমাদের কর্মসূচি কিভাবে গ্রহণ করা হবে সেটা আমরা ঠিক করব। এবং এই ওয়াকফ বোর্ডের বিলের বিরোধিতা আমাদের সংসদের ভিতরে সমস্ত বিরোধী যারা এমপি আছেন, বিরোধী দল নেতা আছেন, রাহুল গান্ধী সহ আমরা সবাই এই প্রতিবাদ জানাচ্ছি। এই লড়াই আমাদের চলবে যতক্ষণ না এই বিলের ফেরত নেওয়ার ব্যবস্থা হোক। দাদা, একসময় দেখা গেছে কৃষক আইনও আনা হয়েছিল, পরবর্তীতে আন্দোলনের কারণে সেটা প্রত্যাহার করা হয়েছে। কী মনে হচ্ছে এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যে আনা হয়েছে, আপনারা কতটা সফল হবেন এটাকে কেন্দ্র সরকার বাধ্য হবে আবার রিটার্ন করতে? দেখুন, আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি সেকুলার দেশের মধ্যে থাকি যেখানে সব ধর্মের মানুষই আমরা একসঙ্গে বসবাস করি। যেখানে আমাদের সংবিধানের উপরে হামলা হচ্ছে এই ওয়াকফ বিলের মধ্যে দিয়ে আমাদের সংবিধানের আর্টিকেল নম্বর 14, আর্টিকেল 19, আর্টিকেল 20 এবং 29, আর্টিকেল 30 এই সব আর্টিকেলগুলোকে কোথাও না কোথাও কন্ট্রাডিকশনের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেই যে কন্ট্রাডিক্ট হচ্ছে এগুলো হচ্ছে সংবিধানকে অমান্য করে জোর করে মানুষের অধিকার কাড়িয়ে নেওয়ার যে আইন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, এই বিলের বিরোধিতা আমরা করছি। তো এখানে সমস্যা হচ্ছে, আমি যেটা মনে করছি কি এই সমস্যাটা হচ্ছে দেশের সমস্যা। এটা শুধু মুসলমানদের সম্পত্তি সমস্যা নয়, এটা হচ্ছে দেশের সংবিধানের উপরে আঘাত আনা হচ্ছে। আজকে মুসলিমদের ওয়াকফ বোর্ডের নাম করা হচ্ছে, কালকে শিখদের হবে, কালকে দেখা গেল ইসাইদের উপরে হবে। এই করে যারা সংখ্যালঘু আছেন, যাদের ধর্মীয় সম্পত্তি আছে এবং ধর্মীয় পালন করার যার যে নিয়ম নীতি আছে, যেটা আমাদের সংবিধান আমাদের অধিকার দিয়েছে, সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা এবং আইন জোর করে চাপিয়ে আমাদের ধর্মীয় স্থল, ধর্মীয় সম্পত্তি এগুলোকে সরকার বাজেয়াপ্ত করে বড় বড় পুঁজিবাদীদের হাতে তুলে দেওয়ার একটা ব্যবস্থা করছে। দাদা, বলছি যে এর প্রভাব কি, যেহেতু গোয়ালপুকুর, ইসলামপুর, চাকুলি একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, তো এর প্রভাব কি আগামী নির্বাচনে ভোট ব্যাংকে পড়বে? দেখুন, এর প্রভাব সারা দেশ জুড়ে রাজনীতির উপরে পড়বে। সেখানে ভোট ব্যাংকে কতটা কি পড়বে সেটা পরের বিষয়, কিন্তু এখানে সাধারণভাবে যদি দেখতে গেলে এটা বোঝা যাচ্ছে কি দেশের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে যে মুসলমান সম্প্রদায়ের মানুষ আছেন, তারা আহত হচ্ছেন। তারা মনে করছেন তাদের অধিকারকে তাদের জোর করে কাড়িয়ে নেওয়া হচ্ছে। দেশের যে সংবিধান যে অধিকার আমাদেরকে দিয়েছে, সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করার ব্যবস্থা সরকার করছে। তার প্রভাব রাজনীতিতে অবশ্যই পড়বে, এটা আমরা মনে করি। 26,000 শিক্ষক বাতিল হয়েছে, এ নিয়ে আপনারা কি বলছেন? মমতা ব্যানার্জি বলছেন যাদের বাতিল হয়েছে তাদের সাথে আছে, পাশে আছে। সাথে মমতা ব্যানার্জি এই যে 26,000 চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট, এটা হাইকোর্টের রায়কে বহাল রেখে সুপ্রিম কোর্ট এটা প্রমাণ করেছে যে মুখ্যমন্ত্রী নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকার আমাদের রাজ্যের শিক্ষিত বেকার ছেলেদের ভবিষ্যৎকে নষ্ট করার দায়িত্ব নিয়ে কাজ করেছেন মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেট এবং তার মন্ত্রিসভার সদস্যরা, তার নেতারা, যারা ঘুষ নিয়ে চাকরি দেওয়ার কাজ করেছেন, টাকার বিনিময়ে চাকরি পাওয়ার যে একটা পরম্পরা পশ্চিমবাংলায় চালু করেছেন, সেটা এখন আমাদের সামনে উঠে আসছে কি এর জন্যেই আজকে আমাদের এই 26,000 যে চাকরি চলে গেল, এই চাকরির সম্পূর্ণ দায় মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। ওনাকে আজকে দায়িত্ব নিয়ে নৈতিকভাবে ওনার কোনো অধিকার নাই মুখ্যমন্ত্রীর পদে থাকার। আমি তো বলি ওনাকে মুখ্যমন্ত্রী পদ থেকে এখনই রিজাইন করা উচিত এবং ওই 26,000 মানুষের পরিবারের কাছে বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাওয়া উচিত ওনাকে। উনি আবার 7 তারিখে ডেকেছেন এই প্রত্যেকটা শিক্ষককে। উনি যেটা করছেন, উনি তো একসময় বলেছিলেন যে চাকরি থেকে বেশি হচ্ছে চপ শিল্প করলে নাকি বেশি রোজগার করা যায়। তাহলে যাদের চাকরি চলে গেছে তাদেরকে কি এখন উনি চপ শিল্প করার জন্য ডেকেছেন? তাহলে মুখ্যমন্ত্রী নিজের ভাইপোকে দিয়ে চপ শিল্প করাচ্ছেন না কেন?
তাহলে কেন সারদা নারদা কয়লা চুরি বালি চুরির মধ্যে জড়িত করে কোটিপতি হতে তৈরি করেছেন ভাইপোকে? তাহলে চপ শিল্প করলে যদি এত রোজগার করতে পারতো তাহলে ভাইপোকে দিয়ে চপ শিল্প করাতেন। আজকে রাজ্যের বেকার ছেলেদেরকে, শিক্ষিত ছেলেদেরকে চপ শিল্পের গল্প শোনানো হচ্ছে, কিন্তু নিজের ভাইপোকে চপ শিল্প করতে দিচ্ছেন না কেন? নিজের দলের যারা নেতা কর্মীরা আছে তাদের ছেলেপেলেদেরকে বলুন না, যারা পয়সা নিয়ে চাকরি বিক্রি করেছে আজকে তাদের কোনো শাস্তি হচ্ছে না। শাস্তিটা পাচ্ছে কারা? যারা বাড়িঘর বিক্রি করে, গয়নাপাটি বিক্রি করে, জমি জায়গা বন্ধক রেখে আজকে টাকার যোগান দিয়ে কোনো রকমভাবে হয়তো চাকরি পেয়েছে, তাদের শাস্তি হচ্ছে। কিন্তু যারা টাকা নিয়েছে তাদের কোনো শাস্তি হচ্ছে না। তারা শাস্তি পাবে না কেন? আর সিবিআই যখন তদন্ত করছিল, তো বিজেপি আর তৃণমূলের একটা যৌথ আতাত এখানেও প্রমাণ হচ্ছে কি যখন সিবিআই তদন্ত করেছে, সিবিআই তদন্ত করে বৈধ আর অবৈধ কে বাছাই করতে পারলো না কেন? তারা বাছাই করলো না কেন? বাছাই না করে মমতার কোর্টে বলটা ফেলে দেওয়ার চেষ্টা করলো। এই যে আজকে পুরো প্যানেলটা বাতিল হলো, এখন মমতা ব্যানার্জি দোষ দেবে মোদিকে, মোদি দোষ দেবে মমতাকে। কিন্তু তার এজেন্সি সিবিআই যদি সঠিকভাবে তদন্ত করে যারা যোগ্য তাদেরকে আলাদা বাছাই করতো আর যারা অযোগ্য তাদেরকে, তাহলে কিছু ছেলের চাকরি বেঁচে যেত। অন্তত আজকে এই অযোগ্যদেরকে রক্ষা করতে গিয়ে যোগ্য ছাত্ররা আজকে চাকরি হারাতো না। এই যে চাকরি হারিয়েছে যারা, তার সম্পূর্ণ দায় রাজ্য সরকারের, মাননীয় মুখ্যমন্ত্রীর। এবং এই দায়িত্ব নিয়ে আমি বলছি, এর জন্যে মমতা ব্যানার্জি নেতৃত্বে যারা শিক্ষা দপ্তর পরিচালনা করেছেন, যারা মমতা ব্যানার্জির নেতৃত্বে ওনার অনুপ্রেরণাতে ঘুষ নিয়েছেন, যারা এই টাকা কাটমানি মমতা ব্যানার্জি সহ উপর অবধি পৌঁছিয়েছেন, এরা সবাই হচ্ছে দোষী। এদের ভবিষ্যতের দায়ী মমতা ব্যানার্জিকে নিতে হবে। তাই আমি দাবি করছি কি মমতা ব্যানার্জির নৈতিক কোনো অধিকার নাই। উনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ত্যাগপত্র দিয়ে এই 26,000 যে চাকরি হারা যুবকরা আছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিবারের কাছে মাথা নত করে ক্ষমা চান, আর তাদের জন্য বিকল্প কী ব্যবস্থা হবে তাদের রোজগারের, সে ব্যবস্থা রাজ্যের মুখ্যমন্ত্রীকে করা উচিত, আমি এটা মনে করি। এই বলছি কি যে কালকে চাকুলিয়ার বিধায়ক তিনি বলেছেন যে শাসক, ওটা আবার এর মধ্যে দাদা আরেকটা বিষয় ছিল যে আপনি কিছুদিন আগে মুখ্যমন্ত্রীকেও চিঠি লিখেছিলেন, ডিএমকেও লিখেছিলেন যে সহায়ক মূল্যে ধান কেনার বিষয়টা বলেছিলেন যে না হলে চালু না হলে আন্দোলনের নাম, এটা এখন কতদূর? ওটা তো আমি চিঠি লিখে যে জানিয়েছি, রাজ্য সরকারকেও জানিয়েছি, তার খাদ্য দপ্তর এবং আমার যে প্রিন্সিপাল সেক্রেটারিকেও জানিয়েছি, কিন্তু এখন অবধি কোনো সৎ উত্তর ওনাদের কাছ থেকে পাইনি, না ডিএম সাহেব কোনো উত্তর দিয়েছেন। তো সেখানে হচ্ছে চাষিদের যেভাবে ধান কেনা হয়েছে সেটা বেআইনিভাবে তার কৃষকদের ধান কৃষকরা বিক্রি করতে পারলো না, কিন্তু সরকারি খাতায় ধান কেনা হয়ে গেছে। তো সেখানে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে, এটা আমরা ধরিয়ে দিয়েছি। তার বিষয়ে তদন্ত করা হোক এই দাবি জানাচ্ছি। আর কৃষকদের কাছে আমরা গিয়ে এখন এটাকে নিয়ে কৃষককে সোচ্চার করার চেষ্টা করছি, যাতে কৃষকরা বুঝতে পারে কি তাদের উপরে কিভাবে সরকার অন্যায় করছে, সেই অন্যায়টা যাতে কৃষকরা আগে বুঝুক, এটাও দরকার। কেন আমাদের এখানকার চাষিরাও এখনও অনেক কেউ বুঝতেই পারছে না যে আমাদের সঙ্গে অন্যায়টা কিভাবে হচ্ছে, আমাদেরকে কিভাবে সরকার লুটে খাচ্ছে, এটা বুঝতে গেলেও আমাদের চাষিদেরকে এখন সময় লাগছে। এটা বোঝাবার জন্য আমরা তো এখন গ্রামে গ্রামে লোকের সঙ্গে বসছি, সবার মধ্যে দিয়ে বলার চেষ্টা করছি। এরপরে আমাদের যে আছে এইটাকে নিয়ে আমরা আগামী দিনে একটা কর্মসূচি গ্রহণ করব এবং কৃষক আন্দোলনের মধ্যে দিয়ে এটাকে যদি মানুষের পাশ সঙ্গে নিয়ে আমরা যাতে প্রতিবাদ করে কিছু উদ্ধার করা যায় মানুষের অধিকার, সেই চেষ্টাটা আমরা করব। নির্বাচন আছে সামনে, ইস্যু হতে পারে। নির্বাচনে তো এইসব ইস্যু থাকবে, কি নির্বাচনে এখন ইস্যু আর আমাদেরকে তৈরি করতে হবে না। এই এসএসসির যে 26,000 ছাত্র চাকরি গেছে, এই 26,000 আগামী 26-এ মমতাকে শেষ করে দেবে। এই 26,000ই আগামী 26-এর মমতার কাল হয়ে দাঁড়াবে।